তো চলুন গল্পটা শুরু করা যাক। জায়গাটা হলো ভবানীপুর গ্রাম। দিনের বেলায় দেখলে মনে হবে কি শান্ত, কি সুন্দর একটা জায়গা, কিন্তু রাত নামার সাথে সাথেই পুরো ছবিটা পাল্টে যায়। গ্রামটা ঢেকে যায় এক অদ্ভুত নিস্তব্ধতায়, এক অজানা আতঙ্কে। আর ঠিক এমনই এক আবহে আমাদের গল্পের মূল চরিত্র অপু গ্রামে ফিরে আসে। অপু হচ্ছে জমিদার প্রতাপনারায়ণ আর সরলার একমাত্র জীবিত ছেলে। তো বুঝতেই পারছেন, তার ফিরে আসাটা পরিবারে একদিকে যেমন আনন্দ বয়ে আনে, ঠিক তেমনি সাথে করে নিয়ে আসে একটা চাপা ভয়, একটা অজানা আতঙ্ক। ব্যাপারটা অনেকটা এরকম যে বহু বছর ধরে ঘুমিয়ে থাকা কোনো বিপদ যেন আবার নতুন করে জেগে উঠল। বাড়ি ফেরার পরে অপুর ওপর কিছু অদ্ভুত আর সাংঘাতিক কড়া নিয়ম চাপিয়ে দেওয়া হয়। যেমন ওই অভিশপ্ত তালগাছটার কাছে একদম যাওয়া যাবে না, সূর্য ডোবার পর একা একা বাইরে বেরোনো মানা, আর এলাকাটা নাকি মারাত্মক চোরাবালিতে ভরা। সবচেয়ে বড় কথা, রাতে দরজায় যেই এসে ডাকুক না কেন, দরজা খোলা যাবে না। এই নিয়মগুলো শুনলেই কেমন একটা অস্বস্তি হয়, তাই না? মনে হয় যেন কোনো এক অদৃশ্য বিপদ বিশেষভাবে অপুর জন্যেই বাইরে অপেক্ষা করে আছে। কিন্তু প্রশ্ন হলো, এই অভিশাপটা এলো কোথা থেকে? এর শুরুটা কোথায়? আচ্ছা, এর উত্তরটা জানতে হলে কিন্তু আমাদের অনেকটা পেছনে ফিরে যেতে হবে। এক অন্ধকার ইতিহাসের দিকে তাকাতে হবে, যে ইতিহাসটা অপুর পরিবারকে প্রায় শেষ করে দিয়েছে। শুনুন তাহলে কি ঘটেছিল। সবকিছুর মূলে ছিল এক চরম নিষ্ঠুরতা। অপর ঠাকুরদা জমিদার রাজনারায়ণ ছিলেন ভীষণ অত্যাচারী। তো একবার এক নিরীহ জেলে ভুল করে জমিদারের শখের মাছ ধরে ফেলেছিল, আর সেই সামান্য ভুলের জন্য রাজনারায়ণ তাকে যে শাস্তি দিয়েছিলেন তা ভাবাও যায় না। জেলের মর্মান্তিক মৃত্যু হয়, আর তার স্ত্রী স্বামীর এ পরিণতি দেখে শোকে পাথর হয়ে যান। তিনি সেই শোকটা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন, আর তার আত্মা, সেই আত্মা থেকে জন্ম নেয় এক তীব্র প্রতিশোধের আগুন। আর সেই অভিশাপটা কিন্তু কোনো ফাঁকা বুলি ছিল না, এর ফল ছিল মারাত্মক। বছরের পর বছর ধরে ওই আত্মাটা একেবারে নিখুঁতভাবে তার প্রতিশোধ নিয়েছে। একে একে প্রথমে রাজনারায়ণ নিজে, তারপর অপুর দুই কাকা আর তার দুই বড় ভাই, সবাই শেষ। আর এখন দশকের পর দশক ধরে চলা এই প্রতিহিংসার শেষ শিকার, সে হলো অপু। এরপর গল্পটা এসে পৌঁছায় তার সবচেয়ে রুদ্ধশ্বাস মুহূর্তে, এক অমাবস্যার রাতে। বলা হয় এই রাতেই নাকি ইহকাল আর পরকালের মধ্যেকার দেওয়ালটা সবচেয়ে পাতলা হয়ে যায়। আর ঠিক এই রাতেই ওই পেতনি শক্তিও পৌঁছে যায় তার একেবারে চূড়ায়। গভীর রাত, হঠাৎ দরজায় টোকা। অপু দরজা খুলে দেখে তার মা সরলা দাঁড়িয়ে আছেন, ভীষণ চিন্তিত দেখাচ্ছে তাকে। তিনি এসে অপুর হাতে একটা তাবিজ বা ধাগা বেঁধে দিলেন, আর বারবার করে সাবধান করে দিলেন এরপর যেই আসুক সে যেন আর দরজা না খোলে। কিন্তু ভাবুন একবার, ঠিক 5টা মিনিটও কাটেনি, আবার দরজায় কড়া নাড়ার শব্দ, আর বাইরে থেকে ভেসে আসছে ঠিক একই ডাক, দরজা খোল অপু, আমি তোর মা। অপু তো পুরোপুরি বিভ্রান্ত। সে আবার দরজাটা খোলে, আর যা দেখে তাতে তার পুরো দুনিয়াটাই যেন ওলটপালট হয়ে যায়। এরপর যা হলো তা এক কথাই অবিশ্বাস্য। দরজায় দাঁড়িয়ে এক অপরূপ সুন্দরী নারী। তাকে দেখার সাথে সাথেই অপু যেন সম্মোহিত হয়ে গেল। তার নিজের উপর আর কোনো নিয়ন্ত্রণই রইল না। সে মন্ত্রমুগ্ধের মতো ওই নারীর পিছু পিছু মাঠ পেরিয়ে সেই অভিশপ্ত গাছটার দিকে এগিয়ে চলল, একেবারে মারাত্মক চোরাবালির কিনারায়। অপুর হুঁশ ছিল, সে সব বুঝতে পারছিল, কিন্তু শরীরটা যেন তার কথা শুনছিল না। ঠিক যখন অপুর জীবন প্রায় শেষের পথে, তখন হঠাৎ একটা চিৎকারে সেই সম্মোহনটা ভেঙে যায়। এক সাধু এসে অপুকে বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু সেই চরম বিশৃঙ্খলার মধ্যে ঘটে যায় আর একটা ভয়াবহ ঘটনা। দেখা যায় উঠোনের মাঝে পড়ে আছে অপুর বাবা প্রতাপের নিথর দেহ, আর তার শরীরে এক ফোঁটাও রক্ত নেই, সব যেন কেউ শুষে নিয়েছে। তাহলে কি আত্মার প্রতিশোধ নেওয়া হয়ে গেল? অভিশাপ পূর্ণ হলো? হ্যাঁ, এক দিক দিয়ে তো তাই মনে হচ্ছে, কিন্তু এখানে কিছু একটা খটকা লাগছে, হিসেবে তো মিলছে না। আর ঠিক তখনই সেই পেতনি এক বিজয়ের চিৎকারে ফেটে পড়ে, রাজনারায়ণের বংশ আজ নির্বংশ হলো। আর তার ওই চিৎকারের সাথে সাথেই সেই অভিশপ্ত তালগাছটায় দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এরপর সব শান্ত,
আত্মাটা যেন গ্রাম থেকে চিরদিনের মতো মিলিয়ে গেল। কিন্তু এখানেই তো আসল প্রশ্নটা, অভিশাপটা তো ছিল রাজনারায়ণের শেষ পুরুষ উত্তরাধিকারীর ওপর, মানে অপুর ওপর। তাহলে অপুর বদলে তার বাবা প্রতাপের মৃত্যু হলো কেন? এই একটা প্রশ্নের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে পুরো গল্পের আসল রহস্য। আর এই প্রশ্নের উত্তরই আমাদের এক অবিশ্বাস্য সত্যের দিকে নিয়ে যাবে। এই সব প্রশ্নের উত্তর খুঁজতে অপু আবার সেই সাধুটির কাছে যায়। আর সেখানেই সাধু এমন এক সত্যিটা তুলে ধরেন যা শোনার পর পুরো গল্পটার মানেই আমূল বদলে যায়। এবার শুনুন সেই চমকে দেওয়ার সত্যিটা। সাধু যা বললেন তা হলো, অপু আসলে জমিদার প্রতাপ নারায়ণের ছেলেই নয়, সে হলো সেই মৃত জেলের ছেলে। মানে যে মহিলা পেতনি হয়ে প্রতিশোধ নিতে এসেছিল, অপু তারই সন্তান। আসলে হয়েছিল কি, প্রতাপ আর সরলার নিজেদের সন্তান মৃত জন্মেছিল, আর সেই লজ্জা, সেই সত্যিটা ঢাকার জন্যই তারা জন্মের ঠিক পরেই জেলের ছেলেকে চুরি করে নিজেদের সন্তান বলে চালিয়ে দেয়। এই একটা সত্যি সামনে আসার পর পুরো গল্পটাই যেন উল্টে গেল। তার মানে পেতনি এতদিন ধরে যা করছিল সেটা তার ছেলেকে মারার চেষ্টা ছিল না, ওটা ছিল এক মায়ের আত্মা যে তার হারিয়ে যাওয়া সন্তানের কাছে পৌঁছানোর জন্য মরিয়া হয়ে চেষ্টা করছিল। কি সাংঘাতিক ব্যাপার, তাই না? সাধুর কথাটা একবার ভাবুন তো, মা বেঁচে থেকেও মা আর মরে গিয়েও মাই থাকে। এই একটা লাইনেই যেন গল্পের পুরো সারমর্মটা ধরা আছে। মায়ের ভালোবাসা, যা জীবন বা মৃত্যুর ঊর্ধ্বে। শেষ পর্যন্ত এই কঠিন সত্যিটা জানার পর অপু তার এই জটিল পরিচয়টাকেই মেনে নেয়। যে পরিবার তাকে বড় করেছে, তাদের দেখাশোনার জন্য সে গ্রামেই থেকে যায়। সে জমিদার বাড়ির সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। আর এর মাধ্যমে দুটো বংশের মধ্যেই যেন এক অদ্ভুত শান্তি নেমে আসে। আর সবচেয়ে বড় কথা, তার জন্মদাত্রী মায়ের আত্মা অবশেষে মুক্তি পায়। গল্পটা তো এখানেই শেষ, কিন্তু একটা প্রশ্ন রেখে শেষ করতে চাই। আমাদের আসল পরিচয় কোনটা? যেটা আমাদের রক্তে বয়, নাকি যে ভালোবাসাটা আমাদের মানুষ করে তোলে? এই অবিশ্বাস্য গল্পটা কিন্তু আমাদের সেই পুরনো বিতর্কটার সামনেই দাঁড় করিয়ে দেয়। জন্ম নাকি প্রতিপালন? ভাবার মতো একটা বিষয়, তাই না?